স্যার, আমি এই তিজোরিটা খুলতে পারি? শুধু একটা সুযোগ দিন। এই বাচ্চাটা এখানে কিভাবে এলো? পুরো মিউজিয়াম থমকে গেল। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ানও হেসে ফেলল। এই তিজোরি আমার মতো মহান টেকনিশিয়ানের কাছ থেকে খোলেনি। তুই এটা কি খুলবি রে? যা। যদি তুই এটা খুলে ফেলিস, সে বলল, তাহলে আমি তোকে 1 কোটি দেব। হাসি গুঞ্জন শুরু হল। ক্যামেরা চমকাতে লাগল। আর মাঝখানে দাঁড়িয়েছিল ছেঁড়া কাপড়ে একটা রোগা গরিব বাচ্চা। এই তিজোরিটা কোনো সাধারণ তিজোরি নয়। 5 বছর আগে একটা পুরনো ধ্বংসস্তূপ থেকে এটাকে বের করা হয়েছিল। বলা হতো যে এর ভিতরে কোনো প্রাচীন রাজার খাজানা আছে। কিন্তু সমস্যা ছিল, তিজোরিটা খোলাই যাচ্ছিল না। আধুনিক মেশিনগুলো ফেল হয়ে গিয়েছিল, লেজার, ড্রিল, এক্স-রে সব বেকার। শেষমেশ আমেরিকা থেকে একজন স্পেশাল টেকনিশিয়ান ডাকা হলো, কিন্তু সেও এটা খুলতে পারল না। কিন্তু সেই গরিব ছেলেটা যে কাণ্ডটা করল, তা দেখে আমেরিকার বড় বড় দিকপালরাও অবাক হয়ে গেল। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আজ মিউজিয়াম খচখচে ভর্তি ছিল। ইতিহাসবিদ, অফিসার, মিডিয়া, আর কোনায় দাঁড়িয়েছিল আরাফ, একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে। তার বাবা মিউজিয়ামে রাতের পরিচ্ছন্নতা করত। আরাফ প্রায়ই তার সঙ্গে আসত, চুপচাপ কোনায় বসে পুরনো জিনিসগুলো দেখত। আজও তাই হল। যখন টেকনিশিয়ান হাল ছেড়ে দিয়ে বলল, এই তিজোরি হয়তো কখনো খুলবে না, ঠিক তখনই সেই আওয়াজ এলো, স্যার, আমি খুলতে পারি। সবাই ঘুরে হেসে ফেলল। এই বাচ্চাটা পরিচ্ছন্নতাকারীর ছেলে? গার্ড তাকে সরাতে এলো, কিন্তু ছেলেটার চোখে ভয় ছিল না, শুধু বিশ্বাস। যে হলে কিছু সেকেন্ড আগেও ক্যামেরার ফ্ল্যাশ চমকাচ্ছিল, লোকেরা হাসছিল, বিদেশি এক্সপার্ট ইংরেজিতে কিছু বোঝাচ্ছিল, হঠাৎ সেখানে নিস্তব্ধতা নেমে এলো। সবার চোখ একই দিকে ঘুরে গেল। সেখানে দাঁড়িয়েছিল ছেঁড়া কাপড়ে, পায়ে ঘষা চপ্পল, রোগা একটা গরিব বাচ্চা। বয়স প্রায় 13-14 বছর, মুখ রোদে পড়া, চুল এলোমেলো, কিন্তু চোখ একদম স্থির। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ান, যে এই মাত্র বড় আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিল যে এই তিজোরি আর কখনো খুলবে না, প্রথমে চমকে গেল। তারপর তার মুখে ব্যঙ্গের হাসি এলো। সে গলায় ঝোলানো তার দামি আইডি কার্ড আঙুল দিয়ে ছুঁড়তে ছুঁড়তে বলল, এটা আমার মতো মহান টেকনিশিয়ানের কাছ থেকে খোলেনি। তুই এটা কি খুলবি রে? ভিড়ে হালকা হাসি ছড়িয়ে পড়ল। কিছু সাংবাদিক ক্যামেরা তার দিকে ঘুরিয়ে দিল। নতুন তামাশা শুরু হয়েছে এমন ভাবনার সঙ্গে। কিছু অফিসার বিড়বিড় করে উঠল, সিকিউরিটি কোথায়? বাচ্চাকে এখানে কে ঢুকতে দিয়েছে? গার্ড তার দিকে এগিয়ে গেল, তাকে সরাতে, কিন্তু বাচ্চা তার জায়গা থেকে নড়ল না। তার আওয়াজ কাঁপছিল না। সে আবার বলল, স্যার, যদি আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি এই তালা খুলতে পারি। যদি না খুলতে পারি, তাহলে আপনি আমাকে বাইরে বের করে দিন, কিন্তু একবার চেষ্টা তো করতে দিন। একজন অফিসার বিরক্ত হয়ে বলল, এটা কোনো খেলা নয়, এটা জাতীয় ধরোহর। 5 বছর ধরে বিশ্বের সব এক্সপার্ট লেগে আছে এর ওপর। এই বাচ্চা কি করবে? আমেরিকান টেকনিশিয়ানের হয়তো পুরো দৃশ্যটা মজা লাগছিল। সে হেসে এগিয়ে এলো, বাচ্চার কাঁধে হালকা থাপ দিয়ে বলল, চল, ঠিক আছে হিরো, এক কাজ করি, যদি তুই এটা খুলে ফেলিস, তাহলে আমি তোকে 1 কোটি দেব। 1 কোটি, ক্যাশ নয়, চেক, ঠিক আছে? সে হেসে পিছনে ঘুরে ভিড়ের দিকে তাকালো, যেন কোনো সার্কাসের অ্যাক্ট শুরু করছে। হাসি গুঞ্জন শুরু হলো। কিছু মোবাইল ক্যামেরাও আরও উঠে গেল। কেউ ফিসফিস করে বলল, যদি খুলেও দেয় তাহলে পরে বলবে মজা করছিলাম। কেউ বলল, চলো দেখি বাচ্চা কি নাটক করবে। হলের মাঝে মোটা মোটা লোহার রেলিংয়ের পিছনে একটা বিশাল কালো ধাতুর তিজোরি রাখা ছিল। চারদিকে লাল ভেলভেটের দড়ি, সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা। সেই তিজোরির ওপর পুরনো রাজঘরানার একটা চিহ্ন খোদাই করা ছিল। একটা সিংহ, একটা তলোয়ার, কিছু অদ্ভুত প্রতীক। এই তিজোরিটা কোনো সাধারণ তিজোরি ছিল না। 5 বছর আগে শহর থেকে দূরে একটা পুরনো ধ্বংসস্তূপের মতো মহলের খোঁড়াইয়ের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে একটা ভারী লোহার বাক্স পেয়েছিল। তার চারদিকে পাথরের দেয়াল ছিল, যেন কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল। যখন ক্রেন দিয়ে তুলে বাইরে আনা হলো, তখন তার ওজন দেখে সবাই অবাক হয়ে গেল। পুরনো দলিল থেকে জানা গেল যে সেটা কোনো প্রাচীন রাজার গোপন তিজোরি হতে পারে, যার ভিতরে হয় খজানা থাকবে, নয় কোনো রহস্য। সেটাকে শহরের এই মিউজিয়ামে আনা হলো। সরকার ঘোষণা করল বৈজ্ঞানিক উপায়ে তিজোরি খোলা হবে, ভাঙচুর করে নয়। ভিতরে যা থাকবে তা ইতিহাসের ধরোহর হবে। কিন্তু সমস্যা ছিল, তিজোরিটা খোলাই যাচ্ছিল না। তার মধ্যে কোনো সাধারণ চাবির ছিদ্র ছিল না, কোনো কোডের ডায়াল ছিল না, কোনো ইলেকট্রনিক প্যানেলও ছিল না। বাইরে থেকে দেখা যেত শুধু মোটা কালো ধাতু আর কিছু উঁচু হয়ে থাকা প্রতীক।
এত বছরে দেশের অনেক টপ লক এক্সপার্ট ডাকা হয়েছিল। কেউ লেজার দিয়ে স্ক্যান করল, কেউ আল্ট্রাসনিক মেশিন লাগাল, কেউ এক্স-রে দিয়ে ভিতরে ঝলক দেখার চেষ্টা করল। কিন্তু তিজুরি কোনো রাজ খুলল না। ড্রিল মেশিনগুলো তার ধাতুর উপর চালিয়ে গরম হয়ে যেত, কিন্তু ভিতর পর্যন্ত যেত না। মনে হচ্ছিল যেন তিজুরি বানানোর সময় এটা ভেবেই ডিজাইন করা হয়েছিল যে কোনো আধুনিক উপায়ে এটা ভাঙা যাবে না। শেষমেশ আমেরিকার একটা বড় সিকিউরিটি টেক কোম্পানি থেকে স্পেশাল টেকনিশিয়ান ডাকা হলো। তার পরিচয় মিউজিয়ামের দেয়ালে লাগানো পোস্টারেও লেখা ছিল, বিশ্বের সবচেয়ে জটিল সেফ খোলার বিশেষজ্ঞ। আজ সেই ফ্লাইটে এসে মিডিয়ার উপস্থিতিতে তিজুরি খোলার চেষ্টা করছিল। সেও মেশিন লাগালো, সেন্সর লাগালো, ভাইব্রো অ্যানালিসিস করল। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর সে হাল ছেড়ে দিল। সে মাইক ধরে বলল, দিস সেফ মাইট নেভার ওপেন। হয়তো অরিজিনাল কি বা গোপন জ্ঞান ছাড়া এটা খোলা প্রায় অসম্ভব। ঠিক সেই নেভার মুহূর্তের মধ্যে কোনায় দাঁড়ানো একটা ছেলে এগিয়ে এলো। তার নাম ছিল আরব। সে মিউজিয়ামের জন্য কাজ করত না, সে কোনো দর্শকের সঙ্গে আসেনি, সে তো পরিচ্ছন্নতা কর্মীর ছেলে ছিল। তার বাবা মোহন এই মিউজিয়ামের রাতের পরিচ্ছন্নতা করত। যখন সবাই চলে যেত তখন সে ঝাড়ু নিয়ে, মপ নিয়ে, ডাস্টবিন তুলে প্রত্যেক হলে ঘুরত। অনেকবার রাতে দেরি করে ফিরত, তাই আরাভও তার সঙ্গে আসত, কারণ বাড়িতে একা থাকতে তার ভালো লাগত না। শৈশব থেকেই আরাভ এই মিউজিয়ামের দেয়াল, মূর্তি, পুরনো তলোয়ার, মুদ্রা, চিত্রগুলোকে অন্য চোখে দেখত। যখন তার বাবা ঝাড়ু দিত, সে কোনায় বসে তাদের উপর লাগানো ছোট ছোট বোর্ড পড়ার চেষ্টা করত। মাঝে মাঝে গার্ড তাকে ধমক দিত, এসব ছোঁয়া নয়। কিন্তু তার চোখ প্রত্যেক জিনিসকে পর্যবেক্ষণের মতো দেখত। প্যাটার্ন, প্রতীক, আকৃতি, লক, হিঞ্জ। আর একটা অদ্ভুত কথা ছিল, আরাবের দাদা, যিনি এখন এই দুনিয়ায় নেই, প্রায়ই বলত, আমরা একসময় রাজার লোকদের মধ্যে ছিলাম। শৈশবে আরাবের কাছে এই কথাগুলো গল্পের মতো লাগত, যেন দাদা কোনো অযথা শান বাড়াচ্ছেন। কিন্তু দাদা যা বলত তার মধ্যে এত বিস্তারিত থাকত যে সে মাঝে মাঝে ভাবনায় পড়ে যেত। যেমন দাদা বলত, আমাদের পূর্বপুরুষরা তালা বানাত, তাও এমন যে কেউ খুলতে না পারে, আর এমনও যে যাকে চাই সে খুলতে পারে। রাজাদের খজানার রক্ষার দায়িত্ব আমাদের বংশের ওপরই ছিল। যখন দাদা চলে গেল তখন এই কথাগুলোও হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। কিন্তু একদিন মিউজিয়ামের পিছনের অংশে একটা পুরনো লাইব্রেরির স্টোররুমের মতো ঘরে, যেখানে ভাঙা চেয়ার, পুরনো বাক্স আর ব্যর্থ পোস্টার রাখা থাকত, আরাবের কাছে কিছু অদ্ভুত জিনিস মিলল। সে তার বাবার সঙ্গে রাতের শিফটে এসেছিল। তার বাবা আর আরেকজন পরিচ্ছন্নতাকারী সেই ঘর পরিষ্কার করছিল। জিনিস সরাতে সরাতে একটা পুরনো কাঠের ট্রাঙ্কের ঢাকনা খুলে গেল। তার ভিতরে ধুলোয় ভর্তি কিছু বই ছিল, হাতে লেখা, হলদে হয়ে যাওয়া পাতা ছেঁড়া বাঁধায়। যখন সবাই চলে গেল তখন আরাফ চুপচাপ আবার সেই ঘরে গেল। সে একটা বই তুলে খুলল। সেই বইয়ে ছবি ছিল, অদ্ভুত অদ্ভুত চিহ্ন, তালার ডিজাইন, গিয়ার, তিজোরির সেকশন, আর তাদের সঙ্গে কিছু গোপন পদ্ধতি, প্রতীকভিত্তিক কম্বিনেশন। অনেক জায়গায় একই চিহ্ন, মিউজিয়ামের তিজোরির ওপরের চিহ্নের মতো লাগল। তার ধড়কন দ্রুত হয়ে গেল। কিছু পাতায় লেখা ছিল, রাজ তিজোরির গোপন তালার বিধান শুধু বংশধরদের জন্য, শব্দ ছাড়া খোলা তিজোরি, স্মৃতি থেকে খোলা লক। সে পুরোটা বুঝতে পারল না, কিন্তু যথেষ্ট বুঝল যে এটা কোনো সাধারণ ডায়েরি নয়। তার মনে পড়ল, দাদা বলত, আমাদের কাছে সেই বিদ্যা ছিল যা দিয়ে তিজোরি চাবি ছাড়া খুলত আর ভাঙচুর ছাড়া বন্ধও হয়ে যেত। অনেক রাত ধরে যখন তার বাবা ওপরের হলে পরিষ্কার করত, আরাভ নিচের স্টোররুমে বসে সেই বইগুলো পড়ার চেষ্টা করত। ভাষা পুরনো ছিল, কিন্তু ধীরে ধীরে প্রতীকে ভাষা বুঝতে শুরু করল। প্রত্যেক চিহ্নের অর্থ, প্রত্যেক আঁচড়ের জায়গার লজিক। সে খালি বাতাসে হাত দিয়ে প্যাটার্ন বানিয়ে প্র্যাকটিস করত, যেন অদৃশ্য তালা খুলছে। আর তারপর 5 বছর পুরনো সেই তিজোরির খবর যখন প্রথম মিউজিয়ামে এলো, তখন তার ভিতরে কিছু নড়ে উঠল। যখন সে প্রথমবার সেই তিজোরি দেখল তখন সে থমকে গেল। এটা তো সেই প্যাটার্ন। তিজোরির ওপরের কিছু চিহ্ন, কিছু কোণার কাট, বইয়ের ডিজাইনের সঙ্গে মিলে যাচ্ছিল। সেই দিন থেকে তার মাথায় একটা পাগলামির মতো চিন্তা ঘুরতে লাগল। এটা কি সেই রাজ তিজোরি হতে পারে যার কথা দাদা বলত? আমাদের পূর্বপুরুষরা কি এই লক বানিয়েছিল? সে বাড়ি এসে নোটবুকে স্কেচ বানাত, রাতে বই থেকে প্রতীক তুলনা করত। ধীরে ধীরে তার মাথায় পুরো তালার মানচিত্র তৈরি হয়ে গেল। সে বুঝল যে এটা কোনো র্যান্ডম ধাতুর টুকরো নয়, এটা অভ্যন্তরীণ লকিং প্লেট, স্লাইডিং ওয়েজ আর ওজন ভিত্তিক মেকানিজমের জাল, যা কিছু বিশেষ জায়গায় হালকা চাপ দিলে আনলক হতে পারে। কিন্তু এসব শুধু থিওরি ছিল, প্র্যাকটিক্যাল করার সুযোগ ছিল না। আজ যখন বিদেশি টেকনিশিয়ান হাল ছেড়ে বলল, এই তিজোরি হয়তো কখনো খুলবে না, তখন আরবের ভিতরে কিছু ভেঙে পড়ার মতো হলো।
তার মনে হলো যেন তার পূর্বপুরুষদের বিদ্যাকে কেউ অপমান করল। সেই আবেগে সে আওয়াজ তুলে দিল, স্যার, আমি খুলতে পারি। এখন সে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে হয় সে পুরোপুরি পাগল বলে চিহ্নিত হবে, নয় ইতিহাস বদলে দেবে। আমেরিকান টেকনিশিয়ান মজা করে চ্যালেঞ্জ দিয়ে দিল। ভিড় তামাশা ভেবে নিল। এখন সবার চোখ মাঝে দাঁড়ানো বাচ্চার ওপর ছিল। আরাফ ধীরে ধীরে এগিয়ে গেল। তার বাবা ভিড়ের পিছন থেকে দৌড়ে এলো। আরে বেটা, তুই কি করছিস? এসব বড়লোকদের কাজ, নিচে নেমে আয়। কিন্তু এখন আর বাবা ছেলের কথা ছিল না। এটা তার বিশ্বাস আর পুরো বংশের ওপর লাগানো মিথ্যে শানের কথা ছিল। সে তিজোরির কাছে গিয়ে হাত দিয়ে তার ঠান্ডা পৃষ্ঠ স্পর্শ করল। ধাতু ঠান্ডা ছিল, কিন্তু তার ভিতরে গরম ঢেউ যাচ্ছিল। সে গভীর শ্বাস নিল। সে কোনো মেশিন চাইল না, না কোনো হাতুড়ি, না কোনো টুল। সবাই ভাবল যে এখন এই বাচ্চা কোনো ফিল্মের মতো কিছু করবে, দুহাত ছড়িয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়বে। কিন্তু সে কিছুই তেমন করল না। সে শুধু তার হাতের আঙুলগুলো তিজোরির পৃষ্ঠে রাখল। ওপরের প্রতীকগুলো হালকা স্পর্শ করল, যেন চিনতে পারছে। সে তিজোরির একপাশে কিনারার কাছে সেই জায়গায় হাত রাখল যেখানে হালকা উঁচু অংশ ছিল, যা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যেতে পারত। কিন্তু প্রশিক্ষিত চোখে দেখলে তা অযথা লাগত না। সে প্রথমে আঙুল দিয়ে কিছু বিশেষ জায়গায় হালকা টোকা দিল, ঠক ঠক, যেন কোনো অদৃশ্য প্যাটার্ন অনুসারে। ধাতুর ভিতর থেকে হালকা হালকা গুঞ্জন এলো। তারপর সে হাত দিয়ে দুটো আলাদা জায়গায় একসঙ্গে চাপ দিল, তারপর ছেড়ে দিল। তারপর তৃতীয় জায়গায় হাত রাখল। তার পুরো মনোযোগ সেই বইয়ের স্মৃতিতে ছিল। প্রথমে ওপরের প্লেট, তারপর নিচের ওয়েজ, তারপর ডান দিকের স্লাইড। মিডিয়ার লোকদের কাছে এসব ধীর আর বিরক্তিকর লাগছিল। কেউ কেউ ক্যামেরা নামিয়ে নিল, কিছু হবে না, শুধু সময় কাটানো। কেউ ফিসফিস করছিল, দেখো কিছুক্ষণ পর গার্ড এটাকে সরাবে। হলে শুধু কিছু লোকের শ্বাস সত্যিই থেমেছিল। তার বাবা, কিছু পুরনো কর্মচারী যারা তাকে রাতে লাইব্রেরিতে বসে দেখেছিল, আর হয়তো সেই ইঞ্জিনিয়ার যে অবাক হয়ে দেখছিল যে এই ছেলে র্যান্ডম নয়, খুব বিশেষ প্যাটার্নে স্পর্শ করছে। আরব শেষবার তিজোরির এক কিনারায় হাতের তালু রেখে খুব হালকা কিন্তু স্থির চাপ দিয়ে কয়েক সেন্টিমিটার স্লাইডের মতো মুভমেন্ট করল, যেন অদৃশ্য লককে তার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। ক্লিক! একটা খুব হালকা আওয়াজ এলো, এত হালকা যে কিছু লোকের কানে পৌঁছলই না, কিন্তু যারা তিজোরির কাছে দাঁড়িয়েছিল তাদের কান সেই আওয়াজ ধরে ফেলল। তারপর ভিতর থেকে কোনো ভারী জিনিসের সরে যাওয়ার আওয়াজ এলো, গড় গড় গড়, যেন কোনো ধাতুর প্লেট নিচের দিকে পড়ছে। পরের মুহূর্তে তিজোরির ভারী দরজা একটু নিজে থেকে সামনের দিকে ঝুঁকে পড়ল। কেউ হালকা ধাক্কা দিল আর তিজোরির দরজা খুলে গেল। পুরো মিউজিয়াম স্তব্ধ হয়ে গেল। কিছু সেকেন্ড পর্যন্ত কারোকেই বোঝা গেল না কি হলো। তারপর হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ একদম তীব্র হয়ে গেল। ভিড়ে একটা ঢেউয়ের মতো শোরগোল উঠল, খুলে গেছে, তিজোরি খুলে গেছে। কেউ চেঁচিয়ে বলল, ইম্পসিবল। কেউ অবিশ্বাসে মাথায় হাত রাখল। আমেরিকান টেকনিশিয়ানের মুখের রং উড়ে গিয়েছিল। সে তিজোরির কাছে দৌড়ে এলো। দরজার জোর, হিঞ্জ, লক মেকানিজম দেখতে লাগল। সে ভিতরে উঁকি দিল, তারপর বাইরে দেখল, তারপর বাচ্চার দিকে। ভিতরে সোনা ছিল না, কোনো ঝকঝকে হিরে, কোনো সোনার মুদ্রার স্তূপ, কোনো গয়না, কিচ্ছু না। ভিতরে ছিল চামড়ার পুরনো থলি, তামার সিলিন্ডার, রোন করা পার্চমেন্ট, সিল দেওয়া দড়িল, রাজবংশের মোহর, কিছু দুর্লভ মোহর আর কিছু ধাতুর প্লেট যার ওপর লিপি খোদাই করা ছিল। ইতিহাসবিদদের কাছে এটা সোনার চেয়ে অনেক দামি ছিল। একজন সিনিয়র ইতিহাসবিদ কাপা হাতে একটা দলিল তুলল, তার লেখা দেখল, সিল দেখল, আর আবেগপ্রবণ হয়ে বসে পড়ল। এ তো সেই রাজবংশের আসল ল্যান্ড ট্রিটি মনে হচ্ছে। এ তো সেই সময়ের আসল মোহর যার শুধু কিংবদন্তি বেঁচে ছিল। এ তো পুরো ইতিহাসের বই বদলে দিতে পারে। কেউ বলল, আমরা সোনা খুঁজছিলাম, আমাদের ইতিহাস মিলল। আমেরিকান টেকনিশিয়ান যে বিশ্বজুড়ে তার টুল আর কোড দিয়ে তালা খুলেছিল, ধীরে বলল, এটা এটা অসম্ভব। দ্যাট ওয়াজ নো ভিজিবল কি হোল, নো কোড, নো কম্বিনেশন ইনপুট। হাউ ডিড ইউ? আরব শুধু এটুকু বলল, স্যার, এই তালা মেশিনে নয়, স্মৃতিতে খোলে। এটা যখন বানানো হয়েছিল তখন তার পদ্ধতি একটা বিশেষ বইয়ে লেখা হয়েছিল। আমার দাদা বলতো, আমাদের পূর্বপুরুষরা তালা বানাতো। আমার মনে হলো হয়তো তারাই এটা বানিয়েছিল। আমি শুধু সেই প্যাটার্ন প্রয়োগ করলাম যা সেই পুরনো বইয়ে ছিল। তার কথাগুলো সরল ছিল, কিন্তু তার পিছনে প্রজন্মের জ্ঞান দাঁড়িয়েছিল। সে শুধু নিজের নয়,
তার দাদা পরদাদা আর তাদের দুনিয়ার কথা বলছিল, যাকে রাজার লোক বলে ভুলে দেওয়া হয়েছিল। সরকার ঝড়ের গতিতে প্রেস কনফারেন্স ডাকল, বাচ্চাকে মঞ্চে ডাকা হলো। তার ছেঁড়া কাপড় দেখে কেউ কেউ বলল, আগে এটাকে ভালো কাপড় দাও, কিন্তু আরব সেই কাপড়েই হালকা ভয় আর গর্ব একসঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিল। একজন অফিসার ঘোষণা করল, আজ এই বাচ্চা শুধু একটা তিজোরি খোলেনি, সে আমাদের ইতিহাসের একটা বন্ধ ঘর খুলে দিয়েছে। সরকার তার পড়াশোনার পুরো দায়িত্ব নেবে, তাকে স্কলারশিপ দেওয়া হবে। সে ইঞ্জিনিয়ারিং পড়তে চাক, বা গুজরাট বা বিহারের ইতিহাস বা বিজ্ঞান, যা ইচ্ছে। আর সেই 1 কোটি হলের কোনায় দাঁড়ানো আমেরিকান টেকনিশিয়ান, যে এখনও একটু শকে ছিল, ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে একটা চেক বই ছিল। সে মাইকের দরকার বোধ করল না। সে সবার সামনে চেকে অ্যামাউন্ট লিখল, 1 কোটি, আর একটা শব্দ না বলে সেই চেক আরবের দিকে বাড়িয়ে দিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, সে ধীর আওয়াজে বলল, আমাকে আমার কথা রাখতে হবে। মাঝে মাঝে কোনো সংস্কৃতির জ্ঞান যে কোনো আধুনিক টেকনোলজির চেয়ে বড় হয়। আরবের বাবার হাত কাঁপছিল, তিনি বুঝতে পারছিল না কোনটার ওজন বেশি, সেই চেকের, সেই মুহূর্তের, নাকি তার ছেলের কাঁধে হঠাৎ এসে পড়া আশার। কিন্তু আসল কথা তাকার ছিল না। আসল কথা ছিল যে ছেলেকে কাল পর্যন্ত পরিচ্ছন্নতাকারীর ছেলে বলে উপেক্ষা করা হতো, আজ সেই জাতীয় মঞ্চে দাঁড়িয়েছিল, আর বিশ্বের সব ক্যামেরা তার মুখ বন্দি করছিল। প্রত্যেক তালা শক্তিতে খোলে না, কিছু তালা ইতিহাসে খোলে, কিছু তালা মেশিন নয়, স্মৃতি খোলে, কিছু তালা চাবি নয়, সঠিক গল্প চায়। আরব গরিব ছিল, তার কাছে ব্র্যান্ডেড স্কুল ছিল না, তার পকেটে দামি ফোন ছিল না, তার নামের আগে কোনো ডিগ্রি লেখা ছিল না, কিন্তু তার জ্ঞান ধনী ছিল, প্রজন্মের উত্তরাধিকার থেকে, কৌতূহল থেকে, আর সেই সাহস থেকে, যা তাকে ভিড়ের মধ্যে থেকে সামনে আনতে যথেষ্ট ছিল। যদি তোমার মনে হয় যে প্রতিভা জায়গা দেখে না, ডিগ্রি জিজ্ঞাসা করে না, শুধু সুযোগ চায়, তাহলে শুধু এটা মনে রেখো, সুযোগ প্রত্যেক বাচ্চার পাওয়া উচিত।